শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখছো আর অভিভাবকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন, তাদেরকে একেএমএস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা প্রথম পত্র পড়ব। দেখো, বাংলা প্রথম পত্রে তোমাদের চারুপাঠ থেকে গদ্য এবং পদ্য আসে, সেই সাথে তোমাদের আরেকটি বই আছে আনন্দ পাঠ। সে আনন্দ পাঠও বাংলা প্রথম পত্রে প্রশ্ন আসে। দুটো অংশ মিলে তোমাদের বাংলা প্রথম পত্রে প্রশ্ন পরীক্ষা হয়। আজকে আমরা আনন্দ পাঠ বইয়ের চিন্তাশীল নাটিকাটি পড়ব। তোমরা বই খুলেছ, বই নিয়ে বসো এবং নাটিকাটি বের করো। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি নাটিকা। এটি নাটক নয়, এটি একটি নাটিকা। এই নাটিকায় দুটি দৃশ্য আছে। দুটি দৃশ্যে আমরা কি নুরু যে প্রধান চরিত্র, সেই নুরুর কাহিনী আমরা এই নাটিকায় জানতে পারবো। তবে প্রথমে আমাকে জানতে হবে যিনি এই নাটিকাটি তৈরি করেছেন তার সম্পর্কে আগে আমরা জেনে নেই। দেখো, এখানে একটি তথ্যচিত্র দেওয়া আছে। এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা কি করব? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানতে পারবো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কি একজন বিশ্বকবি এবং বাংলা সাহিত্যে তার কি অবদান সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আর কত সালে জন্মগ্রহণ করেন? এখানে তোমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটো সালে দেওয়া আছে, কারণ তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে বাংলা তারিখ আসতে পারে, আবার কি ইংরেজি তারিখও তোমাদেরকে দিতে পারে। দিয়েছে কি? দেখো, 25শে বৈশাখ 1268 সালে তিনি জন্মগ্রহণ করেন। বলো কত সালে? 1268 সালে। এটা হচ্ছে তোমাদের বাংলা সাল। আর ইংরেজি কত? 1861 সালে তিনি জন্মগ্রহণ করেন। মাস হচ্ছে মে, তারিখ হচ্ছে 27। 7 মে 1868 সালে তিনি জন্মগ্রহণ করেন। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, তোমাদের অপশনে যদি ইংরেজি তারিখ দেওয়া থাকে তাহলে তোমরা ইংরেজি তারিখটি আনসার করবে, আর যদি বাংলা তারিখ দেওয়া থাকে তাহলে বাংলা তারিখ আনসার করবে। যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন মাসে জন্মগ্রহণ করেন, কি বলবে? বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন। কত তারিখে? সেটা হবে 25শে বৈশাখ 1268 সালে তিনি জন্মগ্রহণ করেন। আমি এই তথ্যচিত্র পড়ানোর সময় তোমাদেরকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী অংশের প্রশ্নগুলো বলবো, তোমরা সাথে সাথে খাতায় লিখে নিবে। তাহলে তোমাদের এখান থেকে কবি পরিচিতি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের কি পড়তে সুবিধা হবে। কি বলেছে? কোথায় জন্মগ্রহণ করেন? স্থান কোথায়? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত কোন পরিবারে? ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি বলো? জানো তার পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো, তিনি কি বাংলায় আমাদের এখানে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য কি নোবেল প্রাইজ, বিখ্যাত নোবেল পুরস্কার পান, তাই না? পৃথিবী বিখ্যাত একটি এবং সর্বোচ্চ সম্মানের একটি পুরস্কার। কি পুরস্কার? নোবেল প্রাইজ পান। কত সালে? 1913 সালে। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য কি পান? তিনি নোবেল প্রাইজ পান। এখানে তোমাদের প্রশ্নগুলো কি হতে পারে আমি বলছি। দেখো, তিনি কত সালে নোবেল প্রাইজ পান, কোন কাব্যের জন্য নোবেল প্রাইজ পান, এবং তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য কোন পুরস্কার পান। এতটুকু তথ্যের ভিতর থেকে আমরা কি অনেকগুলো প্রশ্ন পেলাম, তাই না? আবার আমি বলতেছি, কত সালে তিনি কি নোবেল প্রাইজ পান, সেটা উত্তর কি হবে? 1913 সালে। কোন কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য। কি পুরস্কার পান? নোবেল প্রাইজ পান। এরপর আসো, দেখো এই পুরস্কারটি নোবেল প্রাইজ পান
কি এশীয়দের মধ্যে সর্বপ্রথম এই এশীয় মহাদেশের মধ্যে তিনি কি 7টি মহাদেশের মধ্যে আমরা কোন মহাদেশে আছি? এশিয়া মহাদেশ। দক্ষিণ এশিয়ার একটি দেশ হচ্ছে কি বাংলাদেশ। আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে বাঙালি হিসেবে প্রথম কি পান? এই নোবেল পুরস্কার পান। এজন্য এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের বাঙালি জাতির জন্য তিনি সর্বপ্রথম কি এই নোবেল পুরস্কার নিয়ে আসেন, তাই না? এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি রচনা করেছেন? কবিতা রচনা করেছেন, গল্প রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, নাটক রচনা করেছেন, তাই না? অনেক কিছু তিনি রচনা করেছেন, গানও লিখেছেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের মনে আছে তোমাদের কিছু গান? প্রিয় প্রিয় কিছু গান থাকে, বিখ্যাত কিছু গান থাকে। সর্বপ্রথম কোন গানটার কথা মনে হয়? কি আমাদের জাতীয় সঙ্গীত, কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, আমাদের জাতীয় সঙ্গীত, তাই না? দেখো এখানে কি লিখেছি, তিনি মহাকাব্য ছাড়া বাকি সব শাখায় তিনি বিতরণ করেছেন। কি মহাকাব্য ছাড়া? মহাকাব্য হচ্ছে সাহিত্যের একটি শাখা, একটি ব্যাপক আঙ্গিকে তৈরি হয়, অনেক চরিত্র থাকে, দিন রাত অনেক কাহিনী থাকে, সেখানে দেবতাদের উপস্থিতি থাকে, মানুষ থাকে, সবাই মিলে কি একটি কাহিনী, সেটা হচ্ছে মহাকাব্য, বৃহৎ একটি কাব্য। এই কাব্যটি ছাড়া তিনি কি করেন? বাংলা সাহিত্যে বাকি সব শাখায় তিনি বিচরণ করেছেন। আমরা এই যে নাটক পড়ছি, এছাড়া কি চারুপাঠ বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতা পড়েছি, তাই না? মনে আছে না? প্রথম কবিতা আমরা পড়েছিলাম জন্মভূমি কবিতা, তাই না? এরপর দেখো তিনি, আমরা আসবো কত সালে তিনি মারা যান। তোমাদের এখানে এই এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারলাম। এরপর তিনি কবে মারা যান? দেখো 22শে বৈশাখ 1348 সালে তিনি মারা যান। কি 22শে শ্রাবণ 1348, 7 আগস্ট 1941। এটি হচ্ছে ইংরেজি আর এটি হচ্ছে কি বাংলা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা যান? 7 আগস্ট 1941 সাল। আর যদি বলি বাংলা কত সালে মারা যান? 22শে শ্রাবণ 1348 সালে। এই যে এখন জুলাই আগস্ট মাস, আগামী যে মাসটা আসবে সেটা কি উনার বিদায়ের মাস, মহাপ্রয়াণ দিবস, সে কি আগস্ট মাস। এই যে শ্রাবণ আসতেছে 22শে শ্রাবণ, তাকে তিনি মারা যান। আমরা কি যথাযথ মর্যাদার সঙ্গে আমাদের বাংলাদেশে এই দিবসগুলো কি করা হয়? পালন করা হয়। তোমরা কি লিখতে পেরেছ? তোমাদের এই লেখার জন্য তোমরা বইয়ের সাহায্য নিতে পারো। বইয়ের পিছনে যে কবি পরিচিতি আছে সেখান থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ লাইনগুলো কি বের করে নিবে, প্রয়োজনে খাতায় সুন্দর করে লিখবে, লিখে সেখান থেকে তোমরা কি বহু নির্বাচনের জন্য অবশ্যই প্রিপারেশন নেবে। এরপরে আসো আমরা এবার নাটকে ঢুকবো। চিন্তাশীল নাটক। চিন্তাশীল নাটকটা থেকে নাম দেখে কি বোঝা যাচ্ছে? নামকরণ, এখানে চিন্তা সম্পর্কিত কিছু আছে। হয়তো কেউ একজন প্রচন্ড চিন্তায় মগ্ন থাকে, অথবা কোনো বিষয় নিয়ে কি ব্যাপক চিন্তায় থাকে, এরকম প্রচন্ড রকম চিন্তা ভাবনা, সারাক্ষণ সে চিন্তায় মগ্ন থাকে, এরকম হয়তো একটা কিছু কি এখানে বোঝাচ্ছে। চিন্তাশীল, যে সারাক্ষণ কি চিন্তায় মগ্ন থাকে। এখন চলো আমরা নাটিকাতে যাই, গিয়ে দেখি সেখানে কে আসলে এই রকম এত চিন্তায় মগ্ন। এই চিন্তাশীল নাটকে কয়টি দৃশ্য আছে? 2টি দৃশ্য। কয়টি দৃশ্য আছে? 2টি দৃশ্য। চিন্তাশীল নাটকে কয়টি দৃশ্য আছে? নাটিকা কয়টি দৃশ্য আছে? 2টি দৃশ্য। এই 2টি দৃশ্যের মধ্যে প্রধান চরিত্র নরহরি, তার চিন্তা সম্পর্কে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যাদের সাথে এই চিন্তাশীল নাটিকা কি হুবহু মিলে যায়। সেই জীবনের কাহিনী, যে সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে,
কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, যখন তখন নিজের কি গুরুত্বপূর্ণ কাজ কর্ম ফেলে সে সারাক্ষণ কি করে, এই চিন্তায় মগ্ন থাকে। তাহলে চিন্তাশীল নাটিকায় আমরা কয়টি দৃশ্য পেয়েছি? দুইটি দৃশ্য পেয়েছি। প্রথম দৃশ্যে একটু দেখো, তোমরা বইটা খোলো, দেখো প্রথম দৃশ্যে এই নাটিকাটি মনোযোগ দিয়ে পড়বে এবং প্রত্যেকটা সংলাপ, একজনের পর একজন যে সংলাপগুলো বলছে সেই সংলাপগুলো পড়ে দেখবে, তোমরা নরহরি সম্পর্কে জানতে পারবে। নাটকে কি থাকে? কি সংলাপ থাকে, তাই না? এই নাটিকায় দেখো সংলাপ আছে, এটি কোনো গল্প নয় যে একাধারে তৈরি লেখা হয়ে গেছে, একের পর লাইন দিয়ে একটা কাহিনী বর্ণনা করা হয়েছে, না, এটা হচ্ছে একটি নাটিকা। নাটিকায় কি থাকে? সংলাপ থাকে। নাটিকায় কি কি থাকে? সংলাপ থাকে। সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। এই সংলাপ কি করে? নাটিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এই সংলাপের মাধ্যমেই নাটিকার কাহিনীটা কি হয়? পাঠকের সামনে উন্মোচন হয়। পাঠক বুঝতে পারে এই সংলাপের মাধ্যমে এই নাটিকার কি প্লট বা কাহিনীটা কি। আসো দেখি আমরা এখানে চিন্তাশীল নাটকের সংলাপগুলো একটু খেয়াল করি। নাটিকার প্রথম দৃশ্যের সংলাপ কাকে দিয়েছেন কবি? তিনি হচ্ছেন মা। মা চরিত্র দিয়ে আমাদের এই নাটিকাটি শুরু হয়েছে। চিত্রটা এমন, নাটিকার প্রথম দৃশ্যটা, যে কি প্রধান চরিত্র নরহরি সে সামনে কি করেছে? ভাত নিয়ে বসে আছে, সে চিন্তায় মগ্ন, চিন্তা করেই যাচ্ছে। সামনে মা ভাত রেখে দিয়েছে, সে কি ভাত খাচ্ছে না, ভাত শুকিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে মা কি বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়ে তিনি প্রথম সংলাপ দিয়েছেন নাটিকার, অত ভেবো না, মাথার ব্যামো হবে বাছা। কি বলেছে? অত ভেবো না, মাথার ব্যামো হবে বাছা। তাহলে দেখো নাটকটা কি করেছে? হঠাৎ করেই কাহিনী কি শুরু হয়নি, একটি দৃশ্যের কি অবতারণা করা হয়েছে। প্রথম দৃশ্য শুরুর আগেই দেখো তোমাদের বইয়ে লেখা আছে 3টে লাইনে, চিন্তাশীল কি নরহরি চিন্তায় মগ্ন, ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছে। এই দৃশ্যটা কি আগেই নাটিকায় তৈরি করা। তারপর এই দৃশ্য দেখে মাকে তার প্রথম সংলাপ বললেন কি, অত ভেবো না, মাথার ব্যামো হবে বাছা। ব্যামো শব্দের অর্থ কি? অসুখ, মানে মাথার অসুখ হবে। নরহরি এত চিন্তায় মগ্ন থাকে যে সে তার নিত্য কাজটি সম্পূর্ণ করতে পারে না বা করে না। এটি কোনো স্বাভাবিক মানুষের জীবন নয়, কারণ প্রত্যেকটা মানুষই কি স্বাভাবিক জীবন যাপন করে, একের পর এক তাকে কি কাজ সম্পন্ন করে যেতে হয়। সেক্ষেত্রে নরহরি কি করে? সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে। আমরা জানতে পারলাম কি প্রথম সংলাপ কার? মার। প্রথম সংলাপ কে দিয়েছেন? মা, তাই না? মা হচ্ছে এই নাটিকার কি প্রথম সংলাপ, ওনাকে দিয়েই কি নাটক, আমাদের এই নাটিকা শুরু হয়েছে। দেখো এখানে মা যখনই প্রথম সংলাপটি বললেন, তার সাথে সাথে কি হলো? নরহরির চিন্তা শুরু হয়ে গেল। সে অটোমেটিক চিন্তা করা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে। এরপর মাকে বোঝানো শুরু করেছে বাছা শব্দটি কোথা থেকে এসেছে, বাছা শব্দটির ধাতু কি, কেমন করে এলো। আগে কি বলতো? বাছা শব্দটি দিয়েই নরহরির কি শুরু হয়ে গেল? চিন্তা শুরু হয়ে গেল, তাই না? এই বাছা শব্দটি দিয়ে। এর ধাতু কি, কবে, একে আগে কি বলতো? প্রাচীনকালে বাছা শব্দ কি বলতো? বৎস বলতো। এরপর কি মা কি বলছে? বাছা বলছে। এই যে নরহরি কি করেছে? এক বাছা শব্দ দিয়ে সে প্রচন্ড চিন্তায় কি মগ্ন হয়ে গেছে। আমরা এখান থেকেও একটি কি প্রশ্ন জানতে পারি, বাছা শব্দটি কে 2000 বছর আগে কি বলতো? তাহলে প্রশ্নটা কি লিখি, তোমরা লিখে নাও। বাছা শব্দটি 2000 বছর
আগে কি বলা হতো? বাছা শব্দটিকে 2000 বছর আগে কি বলা হতো? উত্তর কি হবে বলো তো? বৎস। কি বলা হতো? বৎস বলা হতো। বাছা শব্দটিকে 2000 বছর আগে বৎস বলতো। এটি নরহরি বই পুস্তক পড়ে জানতে পেরেছে। তার মা তো আর বই পুস্তক পড়ে না, তাই সে কি করেছে, এই সুযোগে মার কাছে সে তার বিদ্যার কথা বলছে, মাকে সে শেখানোর চেষ্টা করছে। এখন নরহরির মায়ের চিন্তা হলো যে নরহরি সবসময় কি করে, কোনো না কোনো চিন্তায় মগ্ন হয়ে যায়। মা যখনই কোনো কথা বলে তখনই সে চিন্তায় মগ্ন হয়ে যায়। এই নাটকের প্রথম দৃশ্যে দেখো, মা এবং নরহরির কথা বলার পরে কে আসছে? মাসিমা আসতেছে, তারপর আরেকজন কে আসে? দিদিমা আসে। নরহরির দিদিমা আসে, এসে কি সবাই একই কথা বলে। নরহরি কি করে, সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে, আর পাড়া শুদ্ধ লোকের কি মাথা কি গন্ডগোল করে দেয় নরহরি। এই প্রথম দৃশ্যে দেখো, নরহরি মাসি যখন কথা বলে, সে মাসির কথাও কি করে, চিন্তায় মগ্ন হয়ে যায়। দিদিমা এসে কথা বলে, দিদিমার কথাও কি সে চিন্তায় মগ্ন হয়ে যায়। এরপরে দেখো আমরা কি দেখবো নাটকে দ্বিতীয় দৃশ্যে কি হচ্ছে, নরহরি সেই চিন্তায় মগ্ন হয়ে আছে, সামনে তার ভাত তখনও শুকোচ্ছে। তো মা কি করছে, আপ্রাণ চেষ্টা করছে এই নরহরির কিভাবে চিন্তাকে ভেঙে দেওয়া যায়, নিজেকে স্বাভাবিক জীবনে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেজন্য মা কি করছে, আপ্রাণ চেষ্টা করছে। এখন তোমরা বইয়ে দ্বিতীয় দৃশ্যে যাও, দেখো দ্বিতীয় দৃশ্যের উপরেও কিছু কি নির্দেশনা দেওয়া আছে, এই দৃশ্যটি কিভাবে শুরু হবে। দ্বিতীয় দৃশ্য দেখো, নরহরি চিন্তামগ্ন, মা ভাঙাবার জন্য কি করলো, কোলে, নরহরির কোলে একটি ছোট্ট শিশুকে এনে দিল, যেন এই শিশুর মাধ্যমে নরহরির কি চিন্তা ভঙ্গ হয়। কিন্তু নরহরির চিন্তা কি আদৌ ভঙ্গ হবে? না, নরহরির চিন্তা ভঙ্গ হবে না। সে কি করবে, এই শিশুকে নিয়েও তার কি চিন্তা শুরু করে দিবে, এবং তার যে চিন্তা, একের পর এক চিন্তাশীল কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা, এগুলো সে কি করবে, বলতে থাকবে। দেখো শিশুকে কি বলতেছে মা, এখানেও প্রথম কি সংলাপটি কার, দ্বিতীয় দৃশ্যের প্রথম সংলাপটি কার, মায়ের। এখানেও প্রথম সংলাপকে বলতেছে মা, দ্বিতীয় দৃশ্যের প্রথম সংলাপ কার, মায়ের। আবারও মা কি বলতেছে, জাদু তোমার মামাকে দণ্ডবধ করো। এটি কি নরহরি মা একজন শিশুকে এনে নরহরির কোলে দিয়েছে, বলতেছে কি বলছে, যে জাদু তোমার মামাকে দণ্ডবধ করো, মানে তোমার মামাকে কি করো, প্রণাম করো বা সালাম করো। এই কথা থেকে আবার কি নরহরির চিন্তা শুরু হয়ে গেল, সে আবার মাকে বোঝানোর চেষ্টা করতেছে দণ্ডবোধ শব্দের অর্থ কি, দণ্ডবোধ শব্দ কিভাবে এলো, আমরা কি করি বাস্তবে, কিভাবে দণ্ডবোধ শব্দটি ব্যবহার করি, বই পুস্তকে কিভাবে দণ্ডবোধ শব্দটি দেওয়া আছে, ইত্যাদি নানান রকম প্রশ্ন সেটা কি মাকে করা শুরু করলো। তাহলে দ্বিতীয় দৃশ্যে আমরা কি মায়ের সাথে একজন শিশুকে দেখতে পেলাম। এখানে নরহরি কি করছে, তার মাকে নানান চিন্তায় কথা সে বলছে। মা একসময় বিরক্ত হয়ে কি বলছে, আমি কাশীবাসী হব। কি হব, আমি কাশীবাসী হব। এটি দ্বিতীয় দৃশ্যের একটি বিখ্যাত সংলাপ এবং খুবই গুরুত্বপূর্ণ সংলাপ। কোন দৃশ্যের, দ্বিতীয় দৃশ্যের। এটি কার সংলাপ, মায়ের সংলাপ। মা কেন কাশীবাসী হব বলছে, নরহরির কথাবার্তায় কি হয়েছে, মা একেবারেই বিরক্ত হয়ে গেছে, এবং সে কাশীবাসী বলতে নরহরির মা যেখানে আছে সেখান থেকে কি একটি তীর্থস্থানে কি সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান, মা সেখানে চলে যাবে। আসলে নরহরির চিন্তায় মা এতটাই বিব্রত হয়েছে, এতটাই বিরক্ত হয়েছে, সে কি
তার স্থান ত্যাগ করার চিন্তা পর্যন্ত করেছে। মা তার ছেলেকে ছেড়ে চলে যাবে, এত বড় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মা নিয়েছে। দেখো এই প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্যে কি হবে, সম্পূর্ণটাতেই আমরা কি পেলাম, নরহরির চিন্তার কথা পেলাম। নরহরির চিন্তায় কি মা বিরক্ত হয়ে ছেলেকে ছেড়ে যেতে চাচ্ছে। এরপর দেখো মা কি আসলেই ছেলেকে ছেড়ে চলে যাবে না, এটা হচ্ছে মানুষ যখন একদম বিরক্ত হয়ে যায় তখন কি বলে, সেই জায়গা ছেড়ে রাগের মাথায় একটি কথা বলে ফেলে। আসলে মা নরহরির মা কাশিবাসী হবে না। ছেলে এই কাশিবাসী হওয়া নিয়েও কি ছেলের চিন্তার জন্য মা শেষে আবার বিরক্ত হয়ে কি বলছে, আমার কাশি গিয়ে কাজ নেই, মা কাশি যাবে না। এই যে কথাটা বলেছিল, এই কথার প্রেক্ষিতে আবার মা কি বলতেছে, না বাবা তোমার আর ভাবতে হবে না, আমার কাশি গিয়ে কাজ নেই। তাহলে নাটকের শেষ সংলাপ কার, মায়ের। কি বলছে, না বাবা তোমার কি আর ভাবতে হবে না, না ভাবতে হবে না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার কাশি গিয়ে কাজ নেই, আমার কাশি গিয়ে কাজ নেই। এটি হচ্ছে চিন্তাশীল নাটকের কি শেষ সংলাপ। চিন্তাশীল নাটিকার এটি কি শেষ সংলাপ। মাকে দিয়ে নাটিকাটি শুরু হয়েছে, আবার মাকে দিয়ে কি নাটিকাটি আমাদের শেষ হচ্ছে। মা অবশেষে কি বলছে, আমার কাশি গিয়ে কাজ নেই। মা নরহরির কথায় এতই বিরক্ত হয়ে যায় যে তিনি কি করেন, ছেলেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আবার যখন দেখেন যে ছেলে এই কাশিবাসী হওয়া নিয়েও কি তার চিন্তার শেষ নেই, তিনি আবার কি বলেন, আর কাশি যেতে চান না। আসলে মা কি চিন্তাশীলের এই নরহরিকে রেখে যেতে চান না। এই চিন্তাশীল নাটিকায় আমরা কয়টি চরিত্র পেলাম, দেখো কি কি চরিত্র পেলাম চিন্তাশীল নাটিকায়। প্রধান চরিত্র কে বলতো, চিন্তাশীল নাটিকার প্রধান চরিত্র কে, নরহরি। নরহরি বা কি সবাই তাকে কি বলে ডাকে, নুরু বলে ডাকে, সংক্ষিপ্ত নাম, ডাক নাম না। চিন্তাশীল নাটিকার প্রধান চরিত্রকে নরহরি। এছাড়া এই চরিত্রকে ঘিরে আমরা আরো কিছু চরিত্র পাবো, সেগুলো হচ্ছে কি অপ্রধান চরিত্র। এই চরিত্রটিকে বিকাশ করার জন্য আমাদের সেই চরিত্রগুলোর প্রয়োজন এবং তাদের সংলাপের মাধ্যমে আমরা নরহরির চরিত্রকে বিশ্লেষণ করতে পারবো। অপ্রধান চরিত্রকে মা, তারপরে কে আছে মাসিমা, আর কে দিদিমা, তাই না? তারপরে আছে কি একটি ছোট্ট শিশু হরিদাস, ছোট্ট শিশু হরিদাস। এই যে এই প্রধান চরিত্রকে বিকাশ করার জন্য আমরা কি মা, মাসিমা, দিদিমা, হরিদাস এই চরিত্রগুলো কি এর পাশাপাশি পেয়েছি। এখন চলো আমরা নরহরির চরিত্র সম্পর্কে জেনে নিই। তোমরা কি লিখতে পেরেছো? লিখে নাও প্রধান চরিত্র এবং অপ্রধান চরিত্র। তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে সেখানে এই চরিত্রগুলো কি পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে, মাথায় রাখতে হবে উত্তরগুলো কি লেখার জন্য পরীক্ষার খাতায়। দেখো আমরা চিন্তাশীল নাটিকাটি যখন পড়েছি সেখানে প্রধান চরিত্র কাকে পেয়েছি, নরহরি। চলো দেখি নরহরির
চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন ছিল, আমরা কিভাবে নরহরির চরিত্রের বিকাশ দেখেছি, সেখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করি যে নরহরির চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি। চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কি পেয়েছি, নরহরি কি করে, সারাক্ষণ কি চিন্তায় মগ্ন থাকে, সে কি করে সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে, সব সময় বা সারাক্ষণ সে কি করে চিন্তায় মগ্ন থাকে। এর জন্য নরহরির কি হয়, সময়ের কাজ সময়ে করতে পারে না, সময়ের কাজ সময়ে করতে পারে না। তাই না, সে সারাক্ষণ এত চিন্তায় মগ্ন থাকে যে সময়ের কাজটা সে কি করে সময়ে করতে পারে না। যেমন আমরা কি দেখেছি নাটিকায়, নরহরির সামনে মা ভাত রেখে দিয়েছে, সেই ভাত কি শুকিয়ে যাচ্ছে, আবার কি সেখানে মাছি এসেও কি করছে, ভন ভন করছে, তাই না। তাহলে নরহরি কি সময়ের কাজটা সময়ে করতে পেরেছে? মোটেই না। যদি করতে পারতো তাহলে কি তার ভাত শুকোতো না, মা এসে এ কথা বলতো না, তাই না। ভাত শুকাচ্ছে, তাই না, আর কতক্ষণ নরহরি চিন্তায় মগ্ন থাকবে, কি এবার এই চিন্তা নিয়ে সারা পাড়ার লোকজন কি অস্থির হয়ে গেছে। এরপর দেখো আরেকটা কি আমরা যে দেখলাম, নরহরি মা যখনই বাছা বলেছে সে বাছা শব্দ নিয়ে চিন্তা করছে, লক্ষ্মী ছেলে বলেছে লক্ষ্মী শব্দটি নিয়ে সে চিন্তা করছে, তারপরে সুবলের মা কি হেসেই কুরুক্ষেত্র, যখনই কুরুক্ষেত্র শব্দটি বলেছে সে সাথে সাথে আবার কুরুক্ষেত্র শব্দ নিয়ে কি চিন্তা করা শুরু করেছে। তাহলে নরহরির যেই চিন্তার ভিতর থেকে, কথাগুলোর ভিতর থেকে আমরা কি বলতে পারি, সে কারণে অকারণে সব বিষয় নিয়ে কি চিন্তা করে, তাই না। অকারণে সে সব কিছু নিয়ে চিন্তা করে, অকারণে যেখানে চিন্তা করার কোনো দরকার নেই সেখানেও কি সে চিন্তায় মগ্ন থাকে, অকারণে সবকিছু নিয়ে চিন্তা করে। নরহরি কোনো কারণ ছাড়াই অকারণে যেখানে চিন্তার দরকার নেই সেখানেও সে কি করে চিন্তা করে, অকারণে সে সব সময় চিন্তা করে। আর অকারণে চিন্তা করার কারণে তার একটি কি হয়, তার জীবনটা স্বাভাবিকভাবে চলে না, অস্বাভাবিকভাবে চলে। আবার দেখো অকারণে চিন্তা করে, সব সময় চিন্তা করে, মগ্ন থাকে, এ কারণে সে কখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না, কোনো সিদ্ধান্তে কি করে পৌঁছাতে পারে না, কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না। আমরা নাটিকায় দেখেছি সে একটি চিন্তা নিয়ে এতই ব্যস্ত, পরবর্তীতে আরেকজনের সে আরেকটি সংলাপ বলে, সে আবার ওই কথাটা নিয়ে আবার কি চিন্তায় মগ্ন হয়ে যায়, সে কোনো চিন্তায় কি শেষ করতে পারে না এবং শেষে সিদ্ধান্ত সে দিতে পারে না। এরপরে দেখো আমরা আরেকটি তার চারিত্রিক বৈশিষ্ট্য নাটকে খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, সে কোনো স্বাভাবিক জীবন যাপন করে না, অবাস্তব জগতে সারাক্ষণ ঘুরে বেড়ায়, বাস্তবতার সাথে তার চিন্তার কোনো মিল নেই, সে এজন্য কি তার কোনো স্বাভাবিক জীবন যাপন হয় না। কেন হয় না? দেখো মা ভাত রেখে দিয়েছে, সে খাবার সময় খায়নি, যখন
তার পোশাক বদলানোর দরকার, সেই পোশাকটা সে কি বদলায়নি, তার চুল দাড়ি কাটা দরকার, সে চুল দাড়ি কাটে পরিষ্কার হয় নাই, এগুলো কি আমরা নাটকের ভিতরে পেয়েছি। তাহলে নরহরি কি স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, তার কোনো স্বাভাবিক জীবন যাপন নেই। তারা কি করে, সারাক্ষণ অন্য চিন্তায় মগ্ন থাকার কারণে একটি অস্বাভাবিক জীবন যাপন করে, যা অন্যের উপর নির্ভর করে চলতে হয়। অন্যেরা কি তাকে কাজ করে দেয় বা তার কাজে সাহায্য করে দেয়, এরপর সে কি সামনের দিকে এগিয়ে চলে। আর তার এই চিন্তা ভাবনার জন্য কি হয়, তার পরিবারের লোকজন এবং তাকে ঘিরে যারা বসবাস করে, তার সাথে যারা থাকে আশেপাশের লোকজন, তাদের কি হয়, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, তাই না? তাহলে আমরা আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য পেলাম, পরিবার এবং আশেপাশের লোকজনদেরকে কি করে, সে তার চিন্তা দিয়ে বিব্রত করে, বিব্রত করে। তারা কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, আশেপাশের লোকজনদেরকে সে বিরক্ত করে, আবার বিব্রত করে ফেলেন। সুবলের মা যখন আসলো, এসে কথা বলছে, সুবলের মাকে কুরুক্ষেত্র নিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। চিন্তা করেছে সে কুরুক্ষেত্র কি ছিল, এখন কি আছে, কেন সে কুরুক্ষেত্র বললো, কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বললো না কেন, হেসে কুরুক্ষেত্র না বলে সে কেঁদেই কুরুক্ষেত্র কেন বললো না। সে কি করে, সব সময় চিন্তা দিয়ে লোকজনদেরকে বিব্রত করার চেষ্টা করে। তার মা এনে কি করলো, তার কোলে ভাগ্নেকে দিল, হরিদাসকে। সে ভাগ্নের সাথে খেলা না করে কি করলো, হরিদাসের নাম কি করে আসলো, এর সমাস কি, এগুলো নিয়ে সে আবার কি করলো, চিন্তা শুরু করে দিল এবং লোকজনদেরকে কি করলো, বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। তাহলে দেখো, আমরা নাটকের ভিতরে নরহরির কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পেলাম। সর্বোপরি আসলে নরহরির মতো যারা চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকে, তারা কি করতে পারে না, স্বাভাবিক কোনো জীবনযাপন করতে পারে না। তারা কি বাস্তব জগতের সাথে তাদের কোনো মিল থাকে না, তারা সবসময় কি অবাস্তব জগতে ঘুরে ফেরায়। কিন্তু আমাদের সমাজে এই চিন্তা না করেও তো চলা যায় না, তাই না? চিন্তা ভাবনা করেই জীবনের সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এই চিন্তা করতে গিয়ে যদি আমার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, আমার পারিবারিক লোকজন যখন আমার উপর বিরক্ত হয়ে যাবে, সেটা তো ঠিক নয়, তাই না? কি বলেছে আমরা জানি একটি প্রবাদ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথার মাধ্যমে, প্রবাদ বাক্যের মাধ্যমে কি আমরা জানতে পারি যে ভেবে তোমাকে কাজ করতে হবে, কিন্তু সেটা অতিরিক্ত নয়। কি, ভাবিয়া করিও কাজ, ভাবিয়া করিও কাজ। এই প্রবাদ বাক্যের মাধ্যমে কি আমাদেরকে বলে দিচ্ছে যে এই নাটকের সাথে এই সংলাপ প্রবাদটি খুবই গুরুত্বপূর্ণ। কেন, কি বলছে, ভাবিয়া তুমি করিও কাজ, ভেবে কাজ করো, কিন্তু সেটা কি অকারণ, অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক যেন না হয়। হুট করে তুমি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে যেও না, আগে কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে। আমাদের বাস্তব জীবনটাই কি এইরকম, আমাদেরকে চিন্তা ভাবনা করেই আমাদের কি সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাই না? এই নাটক থেকে আমরা নরহরির কি চিন্তার ভেতর থেকে আমরা কি জানলাম, যে আমাদেরকে ভাবিয়া করিও কাজ, আমাদেরকে ভেবে কাজ করতে হবে, প্রয়োজনে চিন্তা করতে হবে, অপ্রয়োজনে অপ্রাসঙ্গিক চিন্তা করা যাবে না। নরহরির মতো চিন্তায় মগ্ন থাকলে আমাদের কি স্বাভাবিক জীবন ব্যাহত হবে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তারা যদি অপ্রয়োজনে চিন্তায় মগ্ন থাকো, তাহলে তোমাদের কি স্বাভাবিক পড়াশোনাটা, শিক্ষার্থীদের যে দায়িত্বটা বাসায় বসে পড়বে, সেই পড়াটা কি হবে, তোমাদের কি সম্পূর্ণ হবে না, বা অর্ধেক পথে গিয়ে তোমাদের থেমে যাবে। এখন চলো আমরা দেখি চিন্তাশীল নাটকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে।
তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সৃজনশীলের প্রথম প্রশ্ন যেটি জ্ঞানমূলক প্রশ্ন, কি কি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আসতে পারে। আমি পড়ানোর মাঝেও তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্নের কথা বলেছি। এবার চলো আবারও তোমাদেরকে বলে দেই, সবাই খাতায় লিখে নাও, তাহলে তোমাদের কি প্রশ্নের উত্তরগুলো নাটিকা থেকে বের করলে তোমার উত্তর যদি শিখে ফেলো, তোমাদের প্রশ্ন আনসার করতে কি হবে, সুবিধা হবে। দেখো, প্রথম জ্ঞানমূলক প্রশ্ন বলেছিলাম, চিন্তাশীল নাটকে কয়টি দৃশ্য আছে? দেখো, চিন্তাশীল নাটকে কয়টি দৃশ্য আছে? আমি দ্রুত লিখে যাচ্ছি, তোমরাও লিখে যাও। চিন্তাশীল নাটিকায় কয়টি দৃশ্য আছে? উত্তর আমরা জানি না। চিন্তাশীল নাটিকায় দুটি দৃশ্য আছে, তাই না? তারপর লেখো, দ্বিতীয় চিন্তাশীল নাটিকার প্রধান চরিত্র কোনটি? চিন্তাশীল নাটিকার প্রধান চরিত্র কোনটি? প্রধান চরিত্র হচ্ছে নরহরি। এরপর আসো আমরা আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখি। নরহরির ভাগ্নের নাম কি? নরহরির ভাগ্নের নাম কি? বলো তো, নরহরির ভাগ্নের নাম কি? আমরা পড়েছি না, হরিদাস। লিখে নাও, নরহরির ভাগ্নের নাম হরিদাস। নরহরি সবসময় চিন্তায় ব্যস্ত থাকে, সেজন্য সে তার চুল কাটতে পারে না, দাড়ি কাটতে পারে না, গায়ের পোশাক বদলাতে পারে না, তাই না? তাহলে নরহরির গায়ে আমরা কি ধরনের চাদর দেখেছিলাম? নরহরির গায়ের চাদরটি কেমন? নরহরির গায়ের চাদরটি কেমন? ছেঁড়া ছিল, তাই না? সে তার স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকে, অবাস্তব জগতে বাস করে, তাই সে কি করে, তার পোশাক বদলাতে পারে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সুবলের মা হেসেই কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্র ক্ষেত্রের বর্ণনা কোন গ্রন্থে আছে? কোন গ্রন্থে আছে কুরুক্ষেত্রের বর্ণনা? যে বর্ণনা পড়লে এখনো লোকজন শিহরিত হয়ে ওঠে, দুঃখের ঘটনা। কুরুক্ষেত্রের বর্ণনা কোন গ্রন্থে আছে? তোমাদের বইয়ে আছে, মহাভারত। মহাভারত গ্রন্থে কি আছে? এই কুরুক্ষেত্রের বর্ণনা দেওয়া আছে, তোমাদের বইয়ের পিছনে এটি লেখা আছে। তারপর উত্তর আমি লিখে দিয়েছি। এরপর আসো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন লিখি। এইটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ, নাটিকাটি আবার পড়বে, পড়ে এই প্রশ্নগুলো বাসায় বসে লিখবে। অনুধাবনমূলক প্রশ্ন, তুমি নাটিকাটি অনুধাবন করবে, করে ওই নাটিকার থেকে কি কি জ্ঞান আহরণ করলে এবং তোমার মাথায় কি কি আছে বাস্তবের সাথে মিলিয়ে তুমি এই অনুধাবন করে এই প্রশ্নগুলোর উত্তর বাসায় লিখবে। দেখো, প্রথমে আমি লিখছি কি, আমি কাশীবাসী হব। এই সংলাপটি কে বলেছিল? মা বলেছিল। তাহলে এই কাশীবাসী হব এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা তুমি নিশ্চয়ই এক লাইনে লিখতে পারবে না, তোমাকে অবশ্যই 2-3 লাইনে এই প্রশ্নটা ব্যাখ্যা করতে হবে। তুমি এই কাশীবাসী হব এই লাইনটা থেকে তুমি কি
কবি নাটিকায় যে লাইনটি পড়েছ কোন প্রসঙ্গে কেন বলেছেন কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই সংলাপটি কেন তৈরি করেছেন সেটা তোমাকে পড়ে অনুধাবন করে এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। তারপর দেখো লিখছি, ভাত যে শুকোয়, ভাত যে শুকোয়, মা এ কথা কেন বলেছেন? মা এ কথা কেন বলেছেন? মা এ কথা কেন বলেছেন? মা যখনই দেখেছে যে কে নরহরি সামনে ভাত রেখে চিন্তায় মগ্ন, সে কোনো কাজ সারাক্ষণ চিন্তায় করছে আর সামনে কি তার ভাত শুকিয়ে যাচ্ছে, এই কথাটাও তোমাদের কি কি ভেবে অনুধাবন করে লিখতে হবে। এরপর আসো আরেকটি প্রশ্ন, 3 নাম্বার। নুরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে যায়, হয়ে যায়। এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? মা যখনই কোনো কথা বলে তখনই কি নরহরি আমাদের নাটিকার প্রধান চরিত্র নুরু সবসময় কি চিন্তায় ভেবে অস্থির হয়ে যায়। এই কথায় কি, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা এটা নাটিকাটি ভালো করে পড়বে এবং অনুধাবন করে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই লিখবে। সুন্দর করে বাসায় নাটিকাটি পড়বে, প্রত্যেকটি সংলাপ পড়বে, গুরুত্বপূর্ণ সংলাপগুলো আমি যেগুলো বলে দিয়েছি সেগুলো তোমরা বাসায় পড়বে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।